আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে আমরা এই চ্যানেলের প্রথম একাডেমিক ক্লাস করব। আচ্ছা, আজকে আমি হারমের সেকেন্ড পেপারে যোগাশ্রী প্রোগ্রাম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা হলো এই চ্যানেলের প্রথম একাডেমিক ক্লাস বলা যায় আর কি। যোগাশ্রী প্রোগ্রামিং, যোগাশ্রয়ী প্রোগ্রামিং। আচ্ছা, যোগাশ্রী প্রোগ্রামিং এই চ্যাপ্টারে নতুন কোনো ডিরাইভ সূত্র নাই, মানে তো তোমার যেই মানে বেসিক স্ট্রেট লাইনের যে ক্যালকুলেশন, সরলরেখা চ্যাপ্টার, অসমতা চ্যাপ্টারের যে বেসিক ক্যালকুলেশন সেটা দিয়ে মানে এই চ্যাপ্টার সলভ করা যায়। মানে আলাদা করে নতুন কোনো সূত্রের ডিরাইভ হয় নাই। মূলত এই চ্যাপ্টারটা অনেক ছোটো একটা চ্যাপ্টার, হায়ার সেকেন্ড পেপারে। মূলত বলা যায় যে বড় দাগে দুই ধরনের কনসেপ্টের ম্যাথ আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। আচ্ছা, যোগাশ্রী প্রোগ্রামকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং। লিনিয়ার প্রোগ্রামিং। আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং কেন বলা হয়? যোগাশ্রী প্রোগ্রাম সম্পর্কে আমি প্রথমে একটু আইডিয়া দিই। এই চ্যাপ্টারে মূলত কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করে। তাহলে ভাই এখন কথা হইতেছে যে সর্বোচ্চ সর্বনিম্ন মান তো আমি ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারি। হ্যাঁ, করা যায়, ডিফারেন্সিয়েশন দিয়ে অবশ্যই করা যায়। বাট এই ক্ষেত্রে মূলত যে লিনিয়ার ইকুয়েশন আছে না, x + by + c = 0, এই ধরনের ফাংশনের আমি সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করি। বাট ওইটা লিনিয়ার যোগাশ্রী প্রোগ্রাম দিয়ে করা আরও সহজ আর কি। আচ্ছা, এই কারণে একে লিনিয়ার প্রোগ্রামিং বলা হয়। মূলত x + by + c = 0 ফাংশনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান ক্যালকুলেট করি। আচ্ছা, এবার যোগাশ্রী প্রোগ্রাম বোঝার আগে আমাকে একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বুঝতে হবে, ঠিক আছে? ধরো আমরা সবাই বেকার, ঠিক আছে? তাহলে আমাদের এখন কী করতে হবে? যেহেতু আমরা বেকার, তাহলে আমরা চাই আমরা একটা ব্যবসা করবো, ব্যবসা করতে হবে আমাদের, ঠিক আছে? তো ধরো তোমার পকেটে 1000 টাকা আছে। এই 1000 টাকা নিয়ে তুমি ব্যবসা করবা। আচ্ছা, ধরো তুমি কিসের ব্যবসা করবা? ধরো যে তুমি পেন্সিল আর রাবারের ব্যবসা করবা। পেন্সিল আর ইরেজার এর ব্যবসা করবা। আচ্ছা, এখন আমি পেন্সিল আর রাবারের ব্যবসা করবো, আমার পকেটে 1000 টাকা আছে। ধরি যে আমি এক্সট্রা পেন্সিল কিনবো, এক্সটি পেন্সিল কিনবো, আর ওয়াইটা ইরেজার কিনবো। এক্সট্রা পেন্সিল আর ওয়াইটা ইরেজার, ঠিক আছে? এক্সট্রা পেন্সিল আর আমার ওয়াইটা ইরেজার কিনবো। আচ্ছা, এখন আমি পেন্সিল আর ব্যবসা করবো। তো ধরি যে আমি অ্যাটলিস্ট 5টা পেন্সিল কিনবো, অ্যাটলিস্ট 5টা। আচ্ছা, অ্যাটলিস্ট 5টা পেন্সিল কিনবো আমি। তাহলে আমার এক্সের মান কি? এক্সের মান x > 5, অর্থাৎ এক্সের মানটা 5-এর থেকে কম হইতে পারবে না। হয়তো 5-এর সমান, হয়তো 5-এর থেকে বড় হইতে হবে। মানে 4টা হওয়া যাবে না, 5 অথবা 5-এর থেকে বড়। আর রাবারের ক্ষেত্রে যদি ধরি, আমি ধরি আমি অ্যাটলিস্ট 3টা রাবার কিনবো, ঠিক আছে? তাহলে আমার ওয়াই ভ্যালুটা কত হবে? y > 3, 3, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দুটো শর্ত পাইলাম যে x > 5, y > 3। মানে আমি এখন রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে বিষয়টা যোগাশ্রী প্রোগ্রামে ঢোকার চেষ্টা করতেছি। আচ্ছা, x > 5, y > 3। আচ্ছা, এবার আসি, আমার তো পেন্সিল রাবার কিনতে হবে। তাহলে ধরি যে একটা পেন্সিলের দাম আমার 5 টাকা, ঠিক আছে? এখন আমি একটা পেন্সিল 5 টাকা দিয়ে কিনবো। কেনার পর ধরো আমি 3 টাকা লাভে বিক্রি করব। 3 টাকা লাভে বিক্রয় করব। তখন পেন্সিল বিক্রয় মূল্য কত? 8 টাকা। 5 টাকা দিয়ে আমি কিনলাম, আমার পুরো মূল্য 5 টাকা, লাভ হইতেছে আমার 3 টাকা একটা পেন্সিল বিক্রিতে। তাহলে টোটাল আমার বিক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। বাট এখানে আমার বিক্রয় মূল্যটা মেন ফোকাস না, এখানে মেন ফোকাস হচ্ছে আমার ক্রয় মূল্য আর আমার লাভ, ঠিক আছে? সেম ওইতে আমি রাবারের ক্ষেত্রে একটা রাবার ধরো কিনতেছি আমি 15 টাকা দিয়ে, আর প্রতিটা রাবার বিক্রিতে আমার লাভ হবে ধরো 3 টাকা। রাবার ক্ষেত্রে বেশি ধরি,
5 টাকা। ঠিক আছে, প্রতিটা রাবার বিক্রিতে আমার লাভ হবে 5 টাকা, অর্থাৎ আমার প্রতিটা রাবারের বিক্রয় মূল্য হবে 20 টাকা। এখানে আমার লাভ 5 টাকা। আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি যে আমি কিনতেছি এক্সট্রা পেন্সিল, একটা পেন্সিলের দাম কত? 5 টাকা। একটা পেন্সিলের দাম 5 টাকা, তাহলে একটা এক্সট্রা পেন্সিলের দাম কত? 5x টাকা। 5x কমপক্ষে তো 5টা, ঠিক আছে, বাট আমি কিনতেছি কয়টা? এক্সট্রা, তো ধরে নিছি আগে। একটা পেন্সিলের দাম 5 টাকা, এক্সট্রা পেন্সিলের দাম কত? 5x টাকা। সেম ওয়েতে ওয়াইটা পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম 15 টাকা, একটা রাবারের দাম 15 টাকা, ওয়াইটা রাবারের দাম কত? 15y টাকা। 15y টাকা। এই যে 5x প্লাস 15y এই দুটার যোগফল অবশ্যই কি 1000 থেকে কম হতে হবে না? গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1000। কারণ কি, আমার পকেটে আছে 1000 টাকা, তা আমি চাইলেও 1000 টাকার বেশি দাম দিয়ে যে পেন্সিল রাবার কিনতে পারবো না। অর্থাৎ যেহেতু আগে আমার পাইকারি কিনতে হবে, অর্থাৎ আমার 1000 টাকার ভিতরে হয়তো 1000 টাকা সমান অথবা 1000 টাকার কম টাকা দিয়ে আমি পেন্সিল রাবার কিনবো। এই কারণে 5x প্লাস 15y গ্রেটার লেস দেন ইকুয়াল টু 1000। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি লাভের দিকে চাই, যে আমার লাভ হইতেছে কত? একটা পেন্সিলের থেকে লাভ হয় 3 টাকা, তাহলে এক্সট্রা পেন্সিলের লাভ হবে 3x টাকা, প্লাস একটা রাবারে লাভ হয় 5 টাকা, তাহলে ওয়াইটা রাবারে লাভ হবে 5y টাকা। এটা কি আমার? এটা হচ্ছে আমার লাভ ফাংশন। লাভ ফাংশন। আচ্ছা, তাহলে ব্যবসায়ীরা ব্যবসা কী চায়? মানে তুমি ব্যবসা কী চাও? যে তোমার এই লাভের পরিমাণটার জন্য বাড়ে, এই লাভ ফাংশনটাকে তুমি অপটিমাইজ করতে চাও, ম্যাক্সিমাইজ করতে চাও। আর এই লাভের ফাংশনটাকে তুমি কী চাও? যে ম্যাক্সিমাইজ করতে চাও। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামের ক্ষেত্রে আমার এই কাজটাই করা হয়, যে কোনো ফাংশনের মান সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা হয়। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামের ক্ষেত্রে আমি এই কাজটাই জানতে পারি যে কীভাবে এক্স আর ওয়াইয়ের মান নিলে বা এক্স আর ওয়াইয়ের কীরূপ মান হলে আমার এই ফাংশনের মানটা সর্বোচ্চ হবে। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে মূলত কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা হয়। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। মানে এই যে আমার লাভ ফাংশন, আমি যোগাশ্রী প্রোগ্রামের মাধ্যমেই জানতে পারবো যে আমার সর্বোচ্চ কত টাকা লাভ হওয়া পসিবল। ঠিক আছে। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রাম, আমি আবারও বলতেছি যে যোগাশ্রী প্রোগ্রাম এই কাজটাই করে যে কোনো ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করে। আচ্ছা, যোগাশ্রী প্রোগ্রাম জানার জন্য আমরা কয়টা বিষয় জানতে হবে। প্রথম যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে চলক। আচ্ছা, চলো, এখানে তো বোঝা যাইতেছে যে আমার এক্স আর ওয়াই হচ্ছে কি চলক। আচ্ছা, তারপর হচ্ছে শর্ত বা সিদ্ধান্ত। শর্ত কি? এই যে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 আর ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 5, এটা কি এক একটা শর্ত। আবার এটা একটা শর্ত, অর্থাৎ এই যে এটা একটা শর্ত, এটা আরেকটা শর্ত, এটা আরেকটা শর্ত। অর্থাৎ এটা এক্স হচ্ছে এক্স আর ওয়াই চলক, আর শর্ত হচ্ছে কি এগুলো একটা শর্ত। তারপরে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে অবিষ্ট ফাংশন। অবিষ্ট ফাংশন অনেক সময় পরীক্ষায় সিকিউর প্রশ্ন আসে যে অবিষ্ট ফাংশন কাকে বলে, যোগাশ্রী প্রোগ্রামিং কাকে বলে। আচ্ছা, অবিষ্ট ফাংশন হচ্ছে যে আমি যার ভ্যালুটা অপটিমাম করতে চাই, সেটাই হচ্ছে আমার অবিষ্ট ফাংশন। অর্থাৎ যোগাশ্রী প্রোগ্রামের সাহায্যে যে ফাংশনের আমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারি সেটা হচ্ছে আমার অবিষ্ট ফাংশন। আশা করি বুঝতে পারছি। এক্ষেত্রে আমার অবিষ্ট ফাংশন কোনটা? 3x প্লাস 5y হচ্ছে আমার অবিষ্ট ফাংশন। ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার যোগাশ্রী প্রোগ্রামের বেসিক। আচ্ছা, তাহলে যোগাশ্রী প্রোগ্রামের সংখ্যাটা আমরা একটু লিখি, যে কোনো নির্দিষ্ট এক বা একাধিক শর্ত মেনে কোনো ফাংশন বা অবিষ্ট ফাংশন শর্ত মেনে অবিষ্ট ফাংশনের সর্বোচ্চ
বা সর্বনিম্ন মান বের করাই যোগাশ্রয়ী প্রোগ্রামিং। একটু বড় হয়ে গেল সংখ্যাটা। আশা করি বিষয়টা বুঝতে পারছি যে কোনো নির্দিষ্ট শর্ত মেনে কোনো নির্দিষ্ট এক বা একাধিক শর্ত মেনে এই যে এক বা একাধিক শর্ত মেনে কোনো ফাংশনের অভিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করাই হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রামিং। আচ্ছা ভাই, এখানে ব্যবসার ক্ষেত্রে তো সর্বোচ্চ মান বের করছি, তাহলে লাভের ক্ষেত্রে সবসময় সর্বোচ্চ বের করতে সর্বনিম্ন কীভাবে আসে? ধরো কারো যেমন যোগাশ্রয়ী মধ্যে রিয়েল লাইফের অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করা যায়। যেমন ধরো আমাদের শরীরে প্রোটিন দরকার, প্রোটিন দরকার, শর্করা দরকার, কিন্তু চর্বি দরকার। চর্বির ক্ষেত্রে কি তার একটা ম্যাথ আছে, প্রোটিন দরকার, আমিষ দরকার, চর্বি দরকার বাট কম দরকার। সেক্ষেত্রে চর্বির সর্বনিম্ন পরিমাণটা বের করা যায়। মানে এইভাবে সর্বোচ্চ সর্বনিম্ন দুইটাই যোগাশ্রয়ী প্রোগ্রামের মধ্যে করা যায়। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের মেন কাজটা তো আমরা বুঝতে পারছি। মেন কাজ একটাই, যে আমরা কোনো ফাংশন দেওয়া থাকবে অভিষ্ট ফাংশন, তার অভিষ্ট ফাংশনকে জেড দ্বারা প্রকাশ করা। আচ্ছা, কোনো অভিষ্ট ফাংশন দেওয়া থাকবে, আমরা সেই ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করব। বের করার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে তো অনেকগুলো অসমতা দেওয়া আছে না, যে x > 5, y > 5, এখানে একটা অসমতা। অভিষ্ট ফাংশন বাদে বাকি সবগুলো অসমতা। এই চ্যাপ্টারে ম্যাথ একটাই, যে ফাংশনের সর্বোচ্চ মান বের করা। এই সর্বোচ্চ মান বের করার জন্য প্রথমে আমাকে জানতে হবে অসমতার লেখচিত্র অঙ্কন। এই চ্যাপ্টার সব হলো গ্রাফের কাজ আর কি। গ্রাফে অসমতা আঁকবো, সলভ করবো, দেন সর্বোচ্চ মান বের করবো। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে কীভাবে আমরা অসমতার লেখচিত্র আঁকতে পারি। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর আমরা অসমতার লেখচিত্র আঁকা শিখব। আচ্ছা, এবার আমরা অসমতার লেখচিত্র অঙ্কন করাটা শিখব, ঠিক আছে? অসমতার লেখচিত্র অঙ্কন। অসমতার লেখচিত্র। আচ্ছা, অসমতার লেখচিত্র কী অঙ্কন করে? ধরো আমার একটা অসমতা দেওয়া আছে 3x + 4y > 12। এই অসমতার লেখচিত্র অঙ্কন করব, ঠিক আছে? এই অসমতার লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমার প্রথম সিস্টেম হচ্ছে যে আমার অসমতার চিহ্নটাকেই প্লাস ধরে নিব আর কি, মনে মনে ধরে আমি আগে এই সরলরেখাটার সমীকরণটা আঁকবো, ঠিক আছে? এই অসমতার চিহ্নটাকে সমান ধরে নিই আগে। ধরি যে 12কে যদি এই পাশে পাঠাই, যে x/4 + y/3 = 1, মানে সমান ধরে নিলাম। তারপর এই রেখাটা এবার গ্রাফে অঙ্কন করবো। যদি গ্রাফে আঁকি, আচ্ছা 4,0 x অক্ষকে ছেদ করে 4,0-তে, আর y অক্ষকে ছেদ করে 0,3। যদি গ্রাফটা আঁকি তাই এরকম হবে অনেকটা। আচ্ছা, এবার যেহেতু এটা একটা রেখাংশ, তার দুই পাশে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, কিন্তু মানে এদিক বরাবর চলমান, এদিক বরাবর চলমান, ঠিক আছে? এটা কিন্তু দিতে হবে, নাহলে এটা অনেক স্যাররা ভুল ধরে। আচ্ছা, এবারে সরলরেখার সমীকরণ আঁকা শেষ। এরপরে যে সিস্টেমটা হচ্ছে, যেহেতু এটা মূল বিন্দুগয় সরলরেখার সমীকরণ না, মেন সিস্টেমটা হচ্ছে এই অসমতার এই যে এই সরলরেখার উপরে যে কোনো বিন্দু বাদে আশেপাশের কোনো বিন্দু পাশে আমি চেক করব। যেহেতু আমি এটা মূল বিন্দু সরলরেখার সমীকরণ না, তাহলে ধরি যে আমি এর বাইরে একটা বিন্দু, মূল বিন্দুতের বাইরে, তাহলে মূল বিন্দু পাশে চেক করি। তো 0,0 বসিয়ে যদি পাই, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে x, এটা x', এটা আমার y', আর এটা হচ্ছে y। 0,0 যদি বসাই, তাহলে 3 × 0 + 4 × 0 > 12। এখন 0 তো কখনোই আমার 12-এর থেকে বড় না। অর্থাৎ এই অসমতার ক্ষেত্রে আমার যেরকম মূল বিন্দু যেই পাশে, সেই পাশে এর কোনো সমাধান অঞ্চল নাই। অর্থাৎ এই অসমতার ক্ষেত্রে আমরা লেখচিত্রের ক্ষেত্রে কী পাই? সমাধান বিন্দু বা ছেদবিন্দু। আর অসমতার ক্ষেত্রে পাই কি? সমাধান অঞ্চল। অর্থাৎ আমি বলতে পারি যে আমার অসমতার ক্ষেত্রে মূল বিন্দু যেই পাশে, তার বিপরীত পাশের সমাধান অঞ্চল অবস্থিত। অর্থাৎ এই অসমতার ক্ষেত্রে সমাধান অঞ্চল হবে মূল বিন্দু এই পাশে, যেহেতু এই মূল বিন্দু সিদ্ধ করতেছে না, অর্থাৎ এই পাশে কোনো সমাধান অঞ্চল নাই, তার বিপরীত পাশে আছে। এইটা হলো কি আমার সমাধান অঞ্চল।
আচ্ছা, যোগাযোগ প্রোগ্রামের ক্ষেত্রে তো অনেকগুলো অসমতা দেওয়া থাকবে আমাদের ম্যাথে। তখন আমরা এইভাবে তীর চিহ্ন দিব না। তখন আমরা করব কি, তখন আমাদের সিস্টেম হচ্ছে মানে ম্যাথে সুন্দর করার জন্য দুই পাশে দুইটা তীর চিহ্ন দিব এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা তো যদি মূলবিন্দু সরলরেখার সমীকরণ না হয় তাই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মূলবিন্দু বসায় চেক করব। ধরেন একটা সমীকরণ দেওয়া আছে যে y <= 3x, এর ক্ষেত্রে কী করব? আচ্ছা, এর ক্ষেত্রে সিস্টেম হচ্ছে যে এই সমীকরণটা যদি আগে আমি আঁকি ইকুয়াল ধরে মূলবিন্দু সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে মূলবিন্দু সরলরেখার সমীকরণ y = 3x, y = 3x। সিস্টেম হচ্ছে এই মূলবিন্দু সরলরেখার সমীকরণ উপরের বিন্দু পথে আশেপাশে যে কোনো একটা বিন্দু বসাবো। ধরি আমি এই পাশে একটা বিন্দু -1,2 বসাবো, ঠিক আছে। আচ্ছা, -1,2 যদি বসাই এই সমীকরণে তাহলে হবে 2 <3 × -1। আচ্ছা, 2 কি -3 থেকে বড় ছোট? -3 তো কখনো 2 থেকে বড় না, অর্থাৎ এই সমীকরণটা সিদ্ধ করতেছে না। অর্থাৎ -1,2 যেই পাশে সেই পাশে তার বিপরীত পাশে আমার এই সরলরেখার সমাধান অঞ্চল অবস্থিত। অর্থাৎ আমার সমাধান অঞ্চলটা কোন পাশে? এই পাশে। -1,2 যেই পাশে তার বিপরীত পাশে হচ্ছে আমার এই অসমতার সমাধান অঞ্চল। আশা করি বুঝতে পারছি অসমতা লিখছি অঙ্কনটা। আচ্ছা, যোগাযোগ প্রোগ্রামের ক্ষেত্রে তো অনেক ধরনের একটা ম্যাথে অনেকগুলো অসমতা দেওয়া থাকবে। তখন অনেকগুলো অসমতা যখন আমি গ্রাফে প্লট করবো একই সাথে, তখন আমার কি এই যে এরকম সমাধান অঞ্চল পাবো আমি, ঠিক আছে। এখন এই চ্যাপ্টারে আমার দুই ধরনের সমাধান অঞ্চল পাওয়া যায়। মানে ধরো যে অনেকগুলো যোগাযোগ অসমতা অঙ্কন করলাম, এই যে এখানে একটা, ধরো এখানে আরেকটা, এখানে আরেকটা, মানে অনেকগুলো অসমতা যখন অসমতা অঙ্কন করবো দেখবো যে একটা মানে সমাধান অঞ্চল গঠিত হবে, হয়তো মুক্ত নাহলে উন্মুক্ত। অর্থাৎ যে আমাদের এই চ্যাপ্টারে দুই ধরনের সমাধান অঞ্চল পাওয়া যায়। সমাধান অঞ্চল হচ্ছে দুই ধরনের, সমাধান অঞ্চল দুই ধরনের। এটা হচ্ছে সমাধান অঞ্চল দুই ধরনের। সমাধান অঞ্চল আছে, একটা হচ্ছে একটা হচ্ছে, আচ্ছা একটা যদি বলি যে একটা সমাধান অঞ্চল হচ্ছে আমার বদ্ধ, একটা সমাধান অঞ্চল হচ্ছে আমার বদ্ধ বা আবদ্ধ, আরেকটা সমাধান অঞ্চল হচ্ছে আমার মানে মুক্ত বা উন্মুক্ত। একটা হচ্ছে আমার বদ্ধ, আরেকটা হচ্ছে উন্মুক্ত, ঠিক আছে। আজকের ক্লাসে আমরা মূলত বদ্ধ সমাধান অঞ্চল নিয়ে আলোচনা করব। আর এই বদ্ধ সমাধান অঞ্চলের উপরেই এই চ্যাপ্টারে 80% ম্যাথ আছে। উন্মুক্ত সমাধান অঞ্চল খুব কম 2-1 ম্যাথ আছে, আর বদ্ধ সমাধান অঞ্চলের উপরেই এই চ্যাপ্টারে 80% ম্যাথ আছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এরপর আমরা একটা ম্যাথের মাধ্যমে বদ্ধ সমাধান অঞ্চল ব্যাপারটা ক্লিয়ার হবো। আচ্ছা, এবার আমরা একটা ম্যাথ করব। ম্যাথের মাধ্যমেই আমরা বদ্ধ সমাধান অঞ্চল সম্পর্কিত যত ম্যাথ আছে চ্যাপ্টারে সবগুলো ক্লিয়ার হলো, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ম্যাথটা দেখি, যে ম্যাথটা হচ্ছে আমার z = 3x + 4y, এটা হচ্ছে আমার একটা অবিষ্ট ফাংশন। কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলো হচ্ছে x + y <= 7, 2x + 5y <= 20, আর x > 0 আর y > 0। আমার প্রশ্ন হচ্ছে যে শর্তসমূহের সাহায্যে অবিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান বের করো। অবিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান সমান কত? তো এগুলো হচ্ছে আমার শর্ত। জেড হচ্ছে আমার অবিষ্ট ফাংশন, আর এখন প্রশ্ন বলা হচ্ছে যে অবিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান বের করো। বলতো এই একটা কোশ্চেন নিয়ে আমার এই চ্যাপ্টারে বারবার রিপিট হয়। আচ্ছা, এই অবিষ্ট ফাংশনের সমাধান করার জন্য আমি 4টা স্টেপ ফলো করব। স্টেপ 1 যদি করি, স্টেপ 1 হচ্ছে
আমার অসমতার লেখচিত্র, অসমতার লেখচিত্র। স্টেপ 1 কি? অসমতার লেখচিত্র, অসমতার লেখচিত্র। এই 4টা স্টেপ ফলো করলে তুমি বদ্ধমুক্ত যে কোনো ধরনের সমাধান অঞ্চল অবশ্যই ফাংশন সমাধান করতে পারবা। স্টেপ 2 যদি বলি, আচ্ছা আগে স্টেপ 1টা করি, আগে অসমতার লেখচিত্র আঁকি। অসমতাগুলো আমি লেখচিত্র আঁকবো, ঠিক আছে? অসমতার লেখচিত্র যদি আঁকি, এটা সলিউশন করি আমি। আচ্ছা, অসমতার লেখচিত্র আঁকলে অসমতাগুলো হচ্ছে x + y <= 7। আমি এটিকে অসমতার চিহ্নকে ইকুয়াল ধরে যদি আমি গ্রাফটা প্লট করি, x/7 + y/7 = 1। আচ্ছা, পরীক্ষাতে আবার =1 লিখবা না, পরীক্ষাতে তুমি <= 7ই 1ই লিখবে, ঠিক আছে? ইকুয়াল না লেখাটাই বেটার। আচ্ছা, এবার যদি এই গ্রাফটা প্লট করি আমি, আচ্ছা গ্রাফটা যদি প্লট করি যে 7,0 আর কি 7,0 আর হচ্ছে 0,7। এবার এরপরের অসমতা যদি দেখি, এরপর অসমতা হচ্ছে 2x + 5y, বড় অসমতা হচ্ছে 2x + 5y = 20। আচ্ছা, এটাকে আবার সেম ওয়েতে x/10 + y/4 ≤ 1। আচ্ছা, এটা অসমতা আগে কমপ্লিট করি। এটা হচ্ছে গ্রাফটা যদি আঁকি, চিত্রটা এরকম হবে। আচ্ছা, গ্রাফটা একটু বেশি উপরে উঠছে, সরি, আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, 0,7। এটা হচ্ছে আমার চিত্র। আমি যদি এই সরলরেখা 0,0 ইনপুট করি, 0,0 বসালে 0 <= 7, অবশ্যই 0 <= 7, অর্থাৎ এটা সত্য আমার, ঠিক আছে? 0 তো 7 থেকে ছোটোই, অর্থাৎ আমার মূলবিন্দু যে পাশে, এটা হচ্ছে আমার মূলবিন্দু, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা y অক্ষ, y', এটা হচ্ছে আমার x', ঠিক আছে? অর্থাৎ মূলবিন্দু যে পাশে আমার সমাধান অঞ্চল সেই একই পাশে, এই কারণে চিহ্ন এদিকে হবে। আচ্ছা, এবার এর ক্ষেত্রে যদি আমি 0,0 বসাই, 0,0 বসালে কী হবে? 0,0 যদি বসাই, যে 0 + 0 ≤ 20, অর্থাৎ এই ক্ষেত্রে আমার মূলবিন্দু যে পাশে আমার সমাধান অঞ্চল সে একই পাশে। আগে গ্রাফ সরলরেখার সমীকরণটা আঁকি, যে x অক্ষকে ছেদ করে 10,0-তে, 10,0, y অক্ষকে ছেদ করে 0,4, অর্থাৎ সমীকরণটা হবে এরকম। সমীকরণটা হবে এরকম, আর আমার অসমতার দিক হবে এইদিকে, মূলবিন্দু যে পাশে সেই দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার দুটো অসমতা লেখচিত্র আঁকলাম, ঠিক আছে? আর দুটো অসমতা কিন্তু বাকি। একটা হচ্ছে x > 0, আর একটা হচ্ছে কি y > 0, ঠিক আছে? তাহলে x এর মান 0 থেকে বড়, অর্থাৎ x এর মান 0 থেকে বড় মানে কি 0 থেকে এদিকে, অর্থাৎ এই অসমতার চিত্রটা হবে এরকম, 0 থেকে এদিকে। আর y এর মান 0 থেকে বড়, অর্থাৎ y এর মান কি y এর পজিটিভ ডাইরেকশন হবে, অর্থাৎ y > 0।
এটা হচ্ছে মূলত আমার অসমতার লেখচিত্র অঙ্কন করা শেষ। ঠিক আছে। আচ্ছা, এই যে x>=0 আর y>=0 এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথে এই দুটো শর্ত থাকবেই, এটা আগে থেকে ধরে নেওয়া যায়। ঠিক আছে, এবার আমার স্টেপ 1 শেষ, আমি অসমতার সব লেখচিত্র অঙ্কন করছি। 2 নম্বর স্টেপ হচ্ছে যে আমার বদ্ধ হলে ছেদবিন্দু বের করা। বদ্ধ হলে কী করা? প্রথম স্টেপ হচ্ছে আমার অসমতার লেখচিত্র অঙ্কন। 2 নম্বর স্টেপ হচ্ছে যে আমার যদি সমাধান অঞ্চলটা বদ্ধ হয় তাহলে কী করা? ছেদবিন্দু বের করা। আচ্ছা, আর 2 নম্বর স্টেপ হচ্ছে আগে সমাধান অঞ্চল বের করা। অসমতার অর্থ অনেকগুলো লেখচিত্র আঁকলাম, 2 নম্বর স্টেপটা কি? সমাধান অঞ্চল বের করা। সমাধান অঞ্চল বের করা। ঠিক আছে, সমাধান অঞ্চল নির্ণয়। অর্থাৎ সমাধান অঞ্চল নির্ণয় কীভাবে করবো? সমাধান অঞ্চল নির্ণয় নির্ণয় করা খুবই সুন্দর। যদি খেয়াল করো, এই যে আমার এই ফাংশনের ক্ষেত্রে এখানে তো অনেকগুলা অসমতা আছে। সমাধান অঞ্চলটা হবে সবগুলা অসমতার কমন রিজন। সমাধান অঞ্চলটা কি? সবগুলো অসমতার কমন রিজন, সবগুলো অঞ্চলের কমন সমাধান অঞ্চলটা। আমি যদি খেয়াল করি যে আমি যদি এখান থেকে মূল বিন্দু থেকে শুরু করি, এই যে x অক্ষ বরাবর আসছে x অক্ষ বরাবর কী হচ্ছে? আসতেছে x অক্ষ বরাবর আসতেছে, কিন্তু y ডিরেকশন কি? উপরের দিকে। অর্থাৎ আসার পর এখানে ডিরেকশন কোন দিকে? উপরের দিকে। আর তাহলে আসলো, এ পর্যন্ত আসলো। আচ্ছা, প্রথমে আমার ওয়াই অক্ষে এই অসমতার ক্ষেত্রে ডিরেকশন এদিকে, অর্থাৎ x অক্ষ বরাবর আসতেছে আসার পর এবার ডিরেকশন উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে উঠলো। উঠার পর আমি যদি খেয়াল করি, এবার ডিরেকশন হচ্ছে এদিকে, অর্থাৎ আমার এবার ডিরেকশন কোন দিকে? এদিকে। অর্থাৎ আমি এই পর্যন্ত যাইতে পারবো না, আর ডিরেকশন এদিকে। এবার যাওয়ার পর এদিকে উঠলাম, ডিরেকশনটা এদিকে, অর্থাৎ এদিকে যাওয়ার কথা। তো এই পয়েন্টে আসার পর দেখতেছি যে আমার ডিরেকশনটা আবার এই নীল রেখার ক্ষেত্রে আবার এদিকে হয়ে যাচ্ছে। আমার ডিরেকশনটা এদিকে গেল এক পর্যন্ত। আচ্ছা, এদিকে আবার এই পয়েন্টে আসার পর যদি নিজে আবার দেখতেছি যে ডিরেকশনটা আবার এদিকে আসছে। অর্থাৎ আমি ছোট্ট বন্ধুরা আমি এই জিনিসটা বলতে চাচ্ছি যে আমার সমাধান অঞ্চলটা হচ্ছে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল। আশা করি বুঝতে পারছি। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সমাধান অঞ্চল। অর্থাৎ এটা কমন রিজন, সবগুলো অসমতার ক্ষেত্রে একটা কমন রিজনই হচ্ছে আমার সমাধান অঞ্চল। অর্থাৎ তুমি সমাধান এইভাবে ফাইন্ড আউট করবা যে এই অঞ্চলটা দেখবে সবগুলো অসমতা চারদিক দিয়ে ঘিরে রাখছে, এটা হচ্ছে আমার সমাধান অঞ্চল বদ্ধের ক্ষেত্রে আর কি। আচ্ছা, 3 নম্বর স্টেপ হচ্ছে স্টেপ 3 যদি বলি, ঠিক আছে, হচ্ছে বদ্ধ হলে ছেদবিন্দু বের করা। যদি বদ্ধ হলে ছেদবিন্দু বের করা। বদ্ধ হলে ছেদবিন্দু নির্ণয়। আচ্ছা, তো এই ছেদবিন্দু নির্ণয় করবো। দেখো যে এই যে আমার সমাধান অঞ্চল, ছেদবিন্দুগুলো কি? একটা ছেদবিন্দু হচ্ছে আমার 0,0, এটা তো আমি জানি মূল বিন্দু। আরেকটা ছেদবিন্দু হচ্ছে এই যে এইটা 7,0, এটা এখানে দেওয়া আছে 7,0। আরেকটা ছেদবিন্দু কত? 0,4। আরেকটা হচ্ছে এই যে আমার x + y ≤ 7 আর 2x + y ≤ 20, এর দুইটার ছেদবিন্দু, মানে দুইটার সরলরেখার ছেদবিন্দু। এবার এটা ক্যালকুলেটর যদি সলভ করি তাহলে ক্যালকুলেটর সলভ করলে দেখবা যে 5,2 আসতেছে, 5,2 ছেদবিন্দু। আচ্ছা, তাহলে কি আমার 3 নম্বর স্টেপ শেষ, যে বদ্ধ হলে ছেদবিন্দু বের করে আমি ছেদবিন্দু বের করে ফেলছি। 4 নম্বর স্টেপ হচ্ছে স্টেপ 4 হচ্ছে কি? অবিষ্ট ফাংশনে বসিয়ে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করা। 4 নম্বর স্টেপ হচ্ছে জেডে বসিয়ে
চেক করা, জেডে বসিয়ে চেক। এই 4টা স্টেপ ফলো করলে তুমি যে কোনো ধরনের অবিষ্ট ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে পারবা। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে অসমতা লিখিত, 2 নম্বর সমতা অঞ্চল, 3 নম্বর বদ্ধ হলে ছেদবিন্দু বের করা, 4 নম্বর কি জেডে বসে এবার জেডে বসাবো, মানগুলো আবার চেক করবা। ঠিক আছে, আচ্ছা এবার জেডে বসাবো। আচ্ছা এবার আমি জেডে বসায় মানগুলো চেক করব। মানগুলো যদি চেক করি, আচ্ছা আচ্ছা তো জেডে যদি বসাই, প্রথম আমি জেড ইকুয়াল টু কি 3x + 4y। আচ্ছা প্রথমে 0,0 বসাবো, যেহেতু আমার সমাধান হচ্ছে আগে সমাধান হচ্ছে ছেদবিন্দুগুলো বের করি, ছেদবিন্দুগুলো হচ্ছে 0,0, 0,4, আর এটা কি, এটা 7,0 অ্যান্ড 5,2, এগুলো হচ্ছে আমার ছেদবিন্দু। ঠিক আছে, আচ্ছা 0,0তে যদি জেড ভ্যালু বের করি তাহলে জেড ভ্যালু কত আসে, 0 আসে। আবার 0,4 যদি বের করি তাহলে কত, 0,4 0 + 4 × 4 অর্থাৎ 16। আবার 0,4 এবার 7,0তে যদি চেক করি তাহলে 3 × 7 + 0 = 21। এবার জেডের মান যদি 5,2তে চেক করি, 5,2তে যদি চেক করি অর্থাৎ 3 × 5 + 4 × 2 = 3 × 15 4 × 8 23। অর্থাৎ আমাকে যে বলছে যে অবিষ্ট ফাংশন সর্বোচ্চ মান বের করতে, আমি সর্বোচ্চ মান কিন্তু পেয়ে গেছি। আমার 5,2তে আমার সর্বোচ্চ মান 23, এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। অর্থাৎ আমি কি বলতে পারি যে এটাই আমার সর্বোচ্চ মান। সুতরাং সর্বোচ্চ মান হচ্ছে 23, এটা হচ্ছে আমার আজকের ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে রিয়েল লাইফ এক্সাম্পলটা বুঝতে পারছো তো, যে আমার এক্সের মান 5 আর এক্সের আর ওয়াই মান যদি 2 হয় তখনই আমি আমার এই জেডের সর্বোচ্চ মান পাবো। অর্থাৎ আমার সর্বোচ্চ মান 23, আর যদি বলে সর্বনিম্ন মান বের করতে তো সর্বনিম্ন মান কত, 0। অর্থাৎ তোমার অধ্যায় 2 অনুশীলনীতে দেখবা যে ম্যাক্সিমাম এই ধরনের ম্যাথই আছে। অর্থাৎ এই যে বদ্ধ সমাধান অঞ্চলের ক্ষেত্রে মূলত এই চ্যাপ্টার 80% ম্যাথ আছে। তো এই একটা কনসেপ্ট আশা করি বুঝাতে পারছি মূল কনসেপ্টটা। আচ্ছা এখন সবার জাতির একটা কমন কোশ্চেন যে ভাই 3 নং স্টেপে যে বলছেন যে বদ্ধ হলে ছেদবিন্দু বের করা, এই ছেদবিন্দুতেই আমি কেন সর্বোচ্চ সর্বনিম্ন মান পাই, এটা হচ্ছে আমার তোমার পুরো জাতির একটা কমন কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার কয়েকটা অ্যান্সার আছে, আমি একটা করে অ্যান্সার দিই। প্রথম অ্যান্সারটা হচ্ছে, ধরো এই যে এখানে একটা সমাধান অঞ্চল আছে না, অসীমের দিকে কী হয়, এক্সের মান বাড়ে ওয়াইয়ের মান বাড়ে, আমার ফাংশনের ভ্যালু ধরলাম বাড়তেছে। এই সমাধান অঞ্চল দিয়ে কোনো একটা সাইডে আমার অসীমে এক্সের মানও বাড়তেছে ওয়াইয়ের মানও বাড়তেছে, বাট আমার সমাধান অঞ্চল তো অসীম পর্যন্ত বিস্তৃত না, সমাধান অঞ্চল একটা বাউন্ডে কলাপস। ধরো আমার এই রিজনে, আমার যে এই পাশে যে রিজনটা, এখানে যে রিজনটা, এখানে যদি আমি যাই তা আমার এই সমাধান এই অবিষ্ট ফাংশনের আরও সর্বোচ্চ মান সম্ভব। এই ফার্স্ট কোয়ার্নার এদিকে যদি যত যাই আমি আরও সমাধান অঞ্চল সম্ভব। তা আমি দেখতেছি যে আমার সমাধান অঞ্চলটা তো একটা সিস্টেম পর্যন্ত কলাপস করে আছে। অর্থাৎ এই অসীমের দিকে এটাই হচ্ছে আমার সমাধান অঞ্চলের ক্ষেত্রে হাইয়েস্ট পয়েন্ট, যেখানে আমি সর্বোচ্চ মান পাই। মানে এখানে তো আমার আরও সর্বোচ্চ মান সম্ভব, বাট এটা তো আমার সমাধান অঞ্চলের ভিতরে অন্তর্ভুক্ত না। তো আমার সমাধান অঞ্চলের ভিতরে এটাই হচ্ছে একমাত্র পয়েন্ট যার দিকে আমি সর্বনিম্ন মান পাই। অর্থাৎ এক্সের ধরো অসীমের দিকে যাচ্ছ তুমি, এক্সের মানও বাড়তেছে ওয়াইয়ের মানও বাড়তেছে, কিন্তু আমার সমাধান অঞ্চল অনুযায়ী আমার কর্নার পয়েন্টগুলো থেকে কি অসীম বেশি কাছে না? এখান থেকে এই পয়েন্টের তুলনায় এটা কি আরও একটু বেশি দূরে। অর্থাৎ এক্সের মান এই পয়েন্টে বাড়তেছে, এক্স আর ওয়াইয়ের মান এমনভাবে বাড়তেছে যেন এই পয়েন্টের তুলনায় এই পয়েন্টে আমার জেডের মানটা একটু বেশি। এটা হচ্ছে একটা অ্যান্সার। মানে অসীম যদি যাও তুমি এক্সের মানও বাড়ো ওয়াইয়ের মানও বাড়ে, তখন আমার ফাংশনের মান বাড়ে। আমার সিস্টেম অনুযায়ী ধরলাম এটা আমার সিস্টেমের লাস্ট পয়েন্ট যেখানে আমি সর্বোচ্চ মান পাই।
আরেকটা অপশন, আরেকটা তুমি যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি একটা কাজ করবা, ডেসমোসে গিয়ে এই সবগুলা অসমতা ইনপুট দিবা, দেন একটা স্লাইডার ইউজ করা যায়, স্লাইডার ইউজ করে তুমি কয়েকটা ভ্যালু ইনপুট করবা, দেন স্লাইডারটাকে তুমি এভাবে মুভ করাবা, দেখবা যে এই যে কোনো একটা পয়েন্টেই তুমি ফাংশনের সর্বোচ্চ মান পাও। ঠিক আছে? আর 3 নম্বর যে অ্যান্সারটা আমি দিব সেটা হচ্ছে, তুমি যদি এই সমাধান অঞ্চলের বাকি পয়েন্টগুলো চেক করো, দেখবা যে এই পয়েন্টে সর্বোচ্চ মান সম্ভব। তো মেন প্রশ্নের উত্তর ওইটাই, প্রথমটাই, যে আমার এই পয়েন্টে আমি আমার পদ্মর ক্ষেত্রে আমার সর্বোচ্চ পয়েন্টে যোগাযোগের অবশিষ্ট ফাংশনের সর্বোচ্চ মান পাই। তো আশা করি এই পর্যন্ত আজকে বুঝতে পারছি সব পুরো ব্যাপারটা, এবং আজকের একাডেমিক ক্লাসে চেষ্টা করছি একদম বেসিক থেকে যোগাযোগের প্রোগ্রাম পড়ানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছি। দেখা পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম।